আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেডলক। তো ডেডলক মানে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা, যে আপনার আর যাওয়ার কোনো জায়গা নেই। যে আমরা জানি যে কম্পিউটার সিস্টেমে বা অপারেটিং সিস্টেমে প্রসেসের মধ্যে ইন্টার প্রসেস কমিউনিকেশন হয়। তো একটা প্রসেস এক্সিকিউট করার জন্য কিছু রিসোর্স দরকার হয়। এখন সাইমালটেনিয়াসলি অনেকগুলো প্রসেস এক্সিকিউট হতে থাকে। তো সাইমালটেনিয়াসলি যখন অনেকগুলো প্রসেস এক্সিকিউট হতে থাকবে, এক একটা প্রসেসের রিকোয়ারমেন্ট হচ্ছে এক এক রকম। কোনো প্রসেসের যেই মেমোরিটা লাগবে, আবার কোনো প্রসেসের ধরেন সিপিইউ সাইকেল লাগবে। তো এই মেমোরি বা সিপিইউ সাইকেল এগুলোকে বলতেছি হচ্ছে আমরা রিসোর্সেস। তো যখনই কোনো একটা প্রসেস এক্সিকিউট করতে পারতেছে না, সাইমালটেনিয়াসলি যখন এক্সিকিউট হতে থাকতেছে 3-4টা প্রসেস, তো যখন কেউ কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছে না, ওই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে ডেডলক। তো এই চ্যাপ্টারে মেইনলি আমরা এই ডেডলক রিলেটেড টপিকসগুলো দেখব, কিভাবে ডেডলক অকার হয় বা কিভাবে আমরা ডেডলক থেকে বাঁচতে পারি। এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে সিস্টেম মডেল। সিস্টেম মডেল মানে কি? আমার অপারেটিং সিস্টেমটা, আমরা তো এর আগে যতগুলো চ্যাপ্টার পড়ছি ওখানে হচ্ছে অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে বা অপারেটিং সিস্টেমে যে প্রসেসগুলো থাকে ওই প্রসেসটা কীভাবে কাজ করে। তো এইখানে আমরা সিস্টেম বলতে বোঝাবো হচ্ছে আমাদের যে রিসোর্সেসটা আছে, এটাকে বোঝাবো আমরা সিস্টেম হিসেবে। তো সিস্টেম মানে আমরা মোট কথা ধরে নিব যে আমার যে রিসোর্সেসগুলো আছে। এখন রিসোর্সেস কীরকম হতে পারে? রিসোর্সেস আমার বিভিন্ন রকমের হতে পারে। একটা হতে পারে সিপিইউ সাইকেল বা মেমোরি স্পেস, বা আমার যে আইও ডিভাইসগুলো আমরা ইউজ করি এগুলোও হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ রিসোর্সেস। তো এখন একটা রিসোর্সের ধরেন আমার মেমোরি স্পেস, এটাকে বললাম আমার মেমোরি। এখন মেমোরির মধ্যে তো আমার প্রাইমারি মেমোরিও আছে, তারপরে হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরিও আছে। তো এইগুলাকে আবার সেকেন্ডারি মেমোরির মধ্যে অনেকগুলা ডিভাইসেস আছে। তো এরকম একই রিসোর্সের যদি অনেকগুলা, মানে কি বলবো এটাকে, যে অনেকগুলা ক্যাটাগরি থাকে, যেমন সেকেন্ডারি মেমোরির মধ্যে আপনি এইচডিডি ইউজ করতে পারেন বা তারপরে এসএসডি ইউজ করতে পারেন, এরকম আরও অনেক ক্যাটাগরি আছে। তো এগুলাকে বলবো হচ্ছে আমরা এগুলার ইনস্ট্যান্সেস। এগুলাকে বলবো হচ্ছে আমরা এগুলার ইনস্ট্যান্সেস। তো এরকম আমার যদি আমি যদি আমার রিসোর্সটাকে একটা নাম্বার দিই বা একটা ইন্ডিকেটর দিই, ধরেন আর আই বলতেছি, তো এই আর আই রিসোর্সের এরকম ডাব্লিউ আইটা ইনস্ট্যান্সেস থাকবে। এখন এটা একই রিসোর্সের একটা থাকতে পারে, কোনো রিসোর্সের দুইটা থাকতে পারে, কিন্তু আমি জাস্ট খালি ওরকম একটা ইন্ডিকেটর দিলাম যে আমরা এখন একটা ভেরিয়েবল নিলাম, যে আমি বলতেছি আমার যে রিসোর্সটা আছে আর আই, এই আর আই রিসোর্সের ডাব্লিউ আইটা ইনস্ট্যান্স আছে। মানে আমি মোট কথা আপনি চিন্তা করতে পারেন ওই রিসোর্সটা আপনার এতবার আছে, যে আপনার একটা রিসোর্স ওই ডাব্লিউ আই সংখ্যক বার আছে। এখন প্রত্যেকটা রিসোর্স যখন একটা প্রসেস, কোনো একটা প্রসেস যখন একটা রিসোর্স ইউজ করবে, ও সাধারণত রিসোর্সটা ইউজ করার জন্য 3টা স্টেপ ফলো করে। প্রথমে কি করে? প্রথমে হচ্ছে যে প্রসেসটা যে রিসোর্সটা ইউজ করবে সেটা ইউজ করার জন্য প্রথমে রিকোয়েস্ট করে, তারপরে তার যখন রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয় সে এটাকে ইউজ করে, ইউজ করার শেষ হলে সে এটাকে রিলিজ করে দেয়। মানে কি হলো, প্রসেস যখন আমার কোনো একটা রিসোর্স ইউজ করবে, এই রিসোর্সটা ইউজ করার জন্য সে প্রথমে রিসোর্সটাকে রিকোয়েস্ট করতেছে, তার রিকোয়েস্ট যখন অ্যাপ্রুভ হচ্ছে সেই রিসোর্সটা ইউজ করতেছে, সেই রিসোর্সটা ইউজ করার পরে সেই রিসোর্সটাকে আবার রিলিজ করে দিচ্ছে। সেই রিসোর্সটা নিয়ে বসে থাকবে না, তার কাজ শেষ, তাকে রিলিজ করে দিচ্ছে। তো এইভাবে মেইনলি আমার এই সিস্টেম বা আমার রিসোর্সগুলা কাজ করে প্রসেসের সাথে। এখন আসতেছে হচ্ছে ডেডলক। ডেডলক জিনিসটা কি? ডেডলক, আমার সিস্টেমে ডেডলক আছে কি নাই এইটা আমি বুঝতে পারি হচ্ছে এই 4টা কন্ডিশন দিয়ে। এখন এই দেখেন এখানে একটা লাইন লেখা আছে, লাইনটা হচ্ছে ডেডলক ক্যান অ্যারাইজ ইফ 4 কন্ডিশনস হোল্ড সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি মানে কি? সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে, যদি এই 4টা কন্ডিশন
যদি এই চারটা কন্ডিশন আপনার সিস্টেমে অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট থাকে, তাহলেই আমি বলবো যে আপনার সিস্টেমে ডেডলক আছে। এখন ধরেন এই চারটার মধ্যে এই তিনটা আছে কিন্তু এইটা আপনার নাই, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে আপনার সিস্টেমে ডেডলক আছে কি নাই। কিন্তু এই চারটাই যদি থাকে, চারটাই যদি আপনি আপনার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা এই কন্ডিশন চারটাই যদি হোল্ড করে, তাহলেই আমি বলতে পারবো যে আপনার সিস্টেমে ডেডলক আছে। এখন এই চারটা কন্ডিশনস কি কি খেয়াল রাখবেন, চারটা কন্ডিশন কিন্তু সাইমালটেনিয়াসলি হইতে হবে। সাইমালটেনিয়াসলি মানে একই সাথে হইতে হবে। আপনার দুইটা হইলো, একটা হইলো বা তিনটা হইলো, তাও আপনি ডেডলক থেকে বাঁচতে পারবেন। কিন্তু এই চারটায় যদি হয় একই সাথে, এই চারটা একই সাথে হলে আপনার সিস্টেমে ডেডলক আছে। চারটা কন্ডিশনের প্রথম কন্ডিশনটা কি? মিউচুয়াল এক্সক্লুশন। এই মিউচুয়াল এক্সক্লুশনের সাথে আপনারা আগের চ্যাপ্টারেও পরিচিত। আগের চ্যাপ্টারে আমরা যখন প্রসেস সিঙ্ক্রোনাইজেশন পড়তেছিলাম, তো প্রসেস সিঙ্ক্রোনাইজেশনে আমরা এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের যে তিনটা কন্ডিশন ছিল, তিনটা কন্ডিশনের মধ্যে একটা ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে মানে একের বেশি প্রসেস কাজ করতে পারবে না। তো এখানেও তাই, যে আমরা যে এখানে যে রিসোর্সগুলো নিয়ে কথা বলতেছিলাম, এখানে আমাদের যে রিসোর্সগুলো ছিল, যে রিসোর্সগুলো নিয়ে কথা বলতেছিলাম, তো মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে অনলি ওয়ান প্রসেস অ্যাট এ টাইম ক্যান ইউজ এ রিসোর্স। মানে এই যে আমার রিসোর্স ছিল, রিসোর্সটা মানে অ্যাট এ টাইম শুধু একটা মাত্র প্রসেসে ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে রিসোর্স বলতে আমরা ওই রিসোর্সের ইনস্ট্যান্সকেও বুঝতে পারি, কারণ রিসোর্সও যা, রিসোর্সের ইনস্ট্যান্সও তাই। যেমনটা আপনি চিন্তা করতে পারেন, আমরা যখন ওওপি পড়ছিলাম, ওওপিতে আমরা কি পড়ছিলাম? ক্লাস এবং অবজেক্ট, ক্লাস এবং অবজেক্ট। তো অবজেক্টটা কি ছিল? অবজেক্টটা আপনার এই যে ক্লাস ছিল, এই ক্লাসটারই একটা ইনস্ট্যান্স ছিল, মানে আপনি অবজেক্ট দিয়েও ওই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করতে পারতেন। তো এইখানেও আমরা ওই একই কনসেপ্টটা ইউজ করব। কনসেপ্টটা কি? যে আমরা যদি রিসোর্স বুঝাই, তাহলে রিসোর্স বলতে আমরা রিসোর্সের ইনস্ট্যান্সটাকে বুঝবো। তো প্রথম কন্ডিশনটা কি বলছে? প্রথম কন্ডিশন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এটার মানে হচ্ছে যে অনলি ওয়ান প্রসেস অ্যাট এ টাইম ক্যান ইউজ এ রিসোর্স। শুধুমাত্র একটা টাইমে একটা প্রসেসই এই রিসোর্সটা ইউজ করতে পারবে, এটাকেই বলতেছে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এরপরে আসতেছে কি? এরপরে হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। তো হোল্ড অ্যান্ড ওয়েট জিনিসটা কি? এ প্রসেস হোল্ডিং অ্যাটলিস্ট ওয়ান রিসোর্স ইজ ওয়েটিং টু অ্যাকোয়ার অ্যাডিশনাল রিসোর্স হেল্ড বাই আদার প্রসেস। এটার মানেটা কি হচ্ছে? যে ধরেন আপনার একটা প্রসেস আছে P1, P1-এর জন্য আপনার R1 রিসোর্সটা লাগবে, P1-এর জন্য R1 রিসোর্সটা লাগবে। তো P1 কি করতেছে? P1 এই R1 রিসোর্সটাকে হোল্ড করে বসে আছে। P1 এই R1 রিসোর্সটাকে হোল্ড করে বসে আছে। এখন P1-এর এই প্রসেসটা এক্সিকিউট করার জন্য R2ও লাগবে। ধরেন দুইটা রিসোর্স লাগতেছে P1-এর, এটার কিন্তু R2 P1-এর কাছে নাই। R2কে ধরেন অন্য আর একটা প্রসেস P2 নিয়ে বসে আছে, R2কে অন্য একটা প্রসেস P2 নিয়ে বসে আছে। এই জিনিসটাকে বলতেছে হচ্ছে আমি হোল্ড অ্যান্ড ওয়েট। P1-এর R2 লাগবে এক্সিকিউট করার জন্য, কিন্তু P1-এর কাছে R2 নাই। সে কিন্তু চাইলে R1টা এখন ছেড়ে দিতে পারতো, কিন্তু সে ছাড়বে না। কিন্তু সে কী করতেছে? এই R1টাকে সে হোল্ড করে ওয়েট করতেছে যতক্ষণ না R2 আসতেছে। আবার একইভাবে এখানে P2ও দেখেন, P2 কী করতেছে? R2কে নিয়ে রাখছে। এখন P2-র জন্য যদি আবার R1 লাগতো, সেক্ষেত্রেও P2 কী করতেছে? R2টাকে হোল্ড করে ওয়েট করতেছে। এই প্রসেসটাকে বা এই সিস্টেমটাকে, এই প্রসিজিওরটাকে আমরা বলতেছি হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। যে আমার ধরেন দুইটা রিসোর্স লাগতেছে R1 R2, কিন্তু আমি R1টাকে পাইছি, R2টাকে পাই নাই, আমি R1টাকে নিয়ে বসে আছি, হোল্ড করে ওয়েট করতেছি। এইটাকেই বলতেছে হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। নেক্সটটা কি? নেক্সটটাকে বলতেছে হচ্ছে প্রিএমশন। তো আমরা যখন সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমগুলো পড়ছিলাম, তখন আমরা প্রিএমশন নন প্রিএমশন পড়ছিলাম। প্রিএমশন মানে কি? যে আমার যদি এর থেকে কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস আসে, আমি তখন ওইটাকে সিপিইউ ছেড়ে দিতাম। তো প্রিএমশন এখানে কি বলছে? নো প্রিএমশন। নো প্রিএমশনের জন্য কি লিখছে দেখেন, এ রিসোর্স ক্যান বি রিলিজড অনলি ভলেন্টারিলি বাই দ্য প্রসেস হোল্ডিং ইট আফটার দ্যাট দ্য প্রসেস হ্যাজ কমপ্লিট ইটস টাস্ক। মানে আপনার যখন
এই যে আমরা যে আগে বললাম যে P1 যেটা ছিল, P1কে যখন R1 নিয়ে রাখছে, P1কে যখন R1 নিয়ে রাখছে, তো এই R1টা P1 এর কাছে এখন আছে। এখন P1 কি করবে, P1 যতক্ষণ না তার টাস্ক শেষ হচ্ছে সে R1কে ছাড়বে না। এটাকে বলতেছে হচ্ছে নো প্রিএমশন, মানে প্রিএম্প্ট করবে না। আপনার এই যে রিসোর্সটা আছে, এই রিসোর্সটা এমন না যে P1 এর অর্ধেক কাজ শেষ করে আবার আরেকটা প্রসেসের কাজ করতে যাবে। তো এখানে নো প্রিএমশন মানে হচ্ছে এই R1 যে প্রসেসটা আছে, R1 যে রিসোর্সটা আছে, এই রিসোর্সটা ততক্ষণ P1 এর কাছে থাকবে যতক্ষণ না P1 এর প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন R1 ব্যাক করতে পারবে। যদি এরকম হয় তাহলে এই সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে নো প্রিএমশন, মানে এখানে প্রিএম্প্ট করা যাবে না, রিসোর্সের প্রিএমশন হচ্ছে না। আর লাস্টটা হচ্ছে কি, লাস্টটাকে বলতেছি হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েট মানে হচ্ছে ধরেন যে P1 আছে, P1টা ওয়েট করতেছে P2 শেষ হওয়ার জন্য, P2 আর একটা প্রসেস আছে। আবার ধরেন P2 ওয়েট করতেছে P3 শেষ হওয়ার জন্য, P3 ধরেন ওয়েট করতেছে P4 শেষ হওয়ার জন্য, P4 ওয়েট করতেছে P1 শেষ হওয়ার জন্য। তার মানে কি দেখেন, এখানে প্রত্যেকটা প্রসেসই আর একটা প্রসেসের শেষ হওয়ার জন্য ওয়েট করতেছে, এবং করতে করতে এখানে কি হচ্ছে দেখেন, একটা সার্কুলার ওয়েটিং চলে আসতেছে, একটা সার্কেলের মতো হয়ে যাচ্ছে। যে P1 ওয়েট করতেছে P2-র জন্য, P2 ওয়েট করতেছে P3-র জন্য, P3 ওয়েট করতেছে P4-এর জন্য, P4 ওয়েট করতেছে P1-এর জন্য। তো এই যে ওয়েটিংটা, এইটাকেই বলতেছে হচ্ছে সার্কুলার ওয়েট। এখন আপনার যদি কোনো সিস্টেমে এই চারটা কন্ডিশন একই সাথে ফুলফিল করে বা একই সাথে হোল্ড করে, তাহলেই আপনি বলতে পারবেন আপনার ওই সিস্টেমে হচ্ছে ডেডলক আছে। যদি যে কোনো একটা বা দুইটা করে তাহলে আপনি বলতে পারবেন না যে আপনার সিস্টেমে ডেডলক আছে। কিন্তু চারটাই যদি একসাথে হোল্ড করে, আপনি শিওর যে এখানে ডেডলক আছে। এই চারটা কন্ডিশন অনেক ইম্পর্ট্যান্ট, চারটা কন্ডিশন ভালো করে মনে রাখবেন, কারণ ডেডলক হবে কি হবে না এইটা এই চারটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ জিনিসটা কি, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ মানে হচ্ছে আমরা এই গ্রাফের সাহায্যে বুঝতে পারি যে কোন প্রসেসটা কোন রিসোর্সের মানে কোন প্রসেসটার জন্য কোন রিসোর্সটা অ্যালোকেট করা হয়েছে, এটা হচ্ছে আমরা এই গ্রাফের মাধ্যমে বুঝতে পারি। এখন গ্রাফ আপনারা এর আগে সম্ভবত পড়ে আসছেন ডিসক্রিট ম্যাথে একটু গ্রাফ পড়তে পারেন। তো একটা গ্রাফকে আমরা সাধারণত কিছু ভার্টেক্স এবং কিছু এজ দ্বারা প্রকাশ করি, একটা গ্রাফকে আমরা কিছু ভার্টেক্স এবং এজ দ্বারা প্রকাশ করি। এখানেও যেহেতু আমরা একটা গ্রাফ পড়তেছি, এই গ্রাফটাকেও আমরা কিছু ভার্টেক্স এবং এজ দ্বারা প্রকাশ করব। তো এখানে ভার্টেক্সগুলো কি কি হবে, এখানে ভার্টেক্সগুলো হবে হচ্ছে আপনার যেই প্রসেসগুলো আছে। তো প্রসেসকে আমরা বিভিন্ন নাম্বারিং করে P1 P2 এরকম করতে পারি। তো আপনার প্রসেস যতগুলো আছে এগুলো হচ্ছে একটা ভার্টেক্স, আর আপনার যতগুলো রিসোর্স আছে ওই রিসোর্সগুলো হচ্ছে আপনার এক একটা ভার্টেক্স। তাহলে এজ কি হবে, এজ হবে এখানে দেখেন দুই ধরনের এজ হবে, একটা হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে, আর একটা হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে। তো প্রসেস থেকে রিসোর্সের দিকে যেই এজটা, এটাকে বলতেছে হচ্ছে আমরা রিকোয়েস্ট এজ, মানে হচ্ছে এই প্রসেসটা এই রিসোর্সটার জন্য রিকোয়েস্ট করতেছে। আর রিকোয়েস্ট থেকে প্রসেসের দিকে যেই এজটা, এটার মানে আমরা বুঝবো হচ্ছে এই রিসোর্সটা এই প্রসেসকে অ্যাসাইন করা হয়েছে, এটাকে বলতেছে হচ্ছে অ্যাসাইনমেন্ট এজ। তাহলে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে আমার ভার্টেক্স হচ্ছে কি কি, রিসোর্স অ্যালোকেশন গ্রাফে আমার ভার্টেক্স হচ্ছে প্রসেসগুলা এবং রিসোর্সগুলা। আর এজ কি, আমার দুই ধরনের এজ আছে, একটাকে বলতেছে হচ্ছে আমরা রিকোয়েস্ট এজ, আর একটাকে বলতেছে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট এজ। রিকোয়েস্ট এজ মানে হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে যেই এজটা যাবে এটাকে বলতেছে হচ্ছে আমরা রিকোয়েস্ট এজ, আর রিসোর্স থেকে প্রসেসের দিকে যেটা যাবে সেটাকে বলতেছে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট এজ, মানে এই রিসোর্সটা এই প্রসেসকে অ্যাসাইন করা হয়েছে। আবার রিকোয়েস্ট এজের জন্য এই প্রসেসটা এই রিসোর্সের জন্য
রিকোয়েস্ট করছে, এভাবে মনে রাখতে পারি। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাধারণত আমরা এভাবে দেখাই, একটা প্রসেসকে আমরা হচ্ছে এরকম একটা সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে আমার একটা প্রসেস। আর রিসোর্সগুলোকে আমরা সাধারণত স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন একটা রিসোর্সের যদি অনেকগুলো ইনস্ট্যান্স থাকে, তো ইনস্ট্যান্সগুলোকে আমরা এরকম স্মল স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করি বড় স্কোয়ারের মধ্যে। যেমন এখানে দেখেন 4টা ইনস্ট্যান্স বলছে, তো এটা যদি আমার মেইন রিসোর্স হয়, তো এখানে আমি 4টা ইনস্ট্যান্স দিব। দেন হচ্ছে কি আমরা বলতেছে হচ্ছে এই পিআই প্রসেসটা আর যে প্রসেসের জন্য রিকোয়েস্ট করতেছে, তাহলে এই প্রসেস থেকে পিআই প্রসেস থেকে আর যে প্রসেসের জন্য একটা কি এজ যাবে, একটা রিকোয়েস্ট এজ যাবে। আবার এখানে দেখেন কি হতেছে, এখানেও বলতেছে পিআই ইজ হোল্ডিং অ্যান ইনস্ট্যান্স অফ আর জে, পিআই ইজ হোল্ডিং অ্যান ইনস্ট্যান্স অফ আর জে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে দেখেন আর জে তো আমার একটা রিসোর্সের একটা ইনস্ট্যান্স আমার পিআই হোল্ড করে আছে। এটা আমি কোন এজ দিয়ে প্রকাশ করব, কারণ হোল্ড করে আছে মানে কি এই রিসোর্সটা বা এই রিসোর্সের এই ইনস্ট্যান্সটা আমার পিআই এর জন্য অ্যাসাইন্ড আছে, এটাকে বোঝাবো আমি অ্যাসাইনমেন্ট এজ দিয়ে। একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের যদি আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে দেখেন এখানে কি কি লেখা আছে। তো এখানে দেখেন যে আমার 4টা রিসোর্স আছে, একটা হচ্ছে R1, একটা R2, একটা R3 আর একটা হচ্ছে R4। তো R1 রিসোর্সের আমার ইনস্ট্যান্স হচ্ছে একটা, R3রও ইনস্ট্যান্স হচ্ছে একটা, R2রও ইনস্ট্যান্স হচ্ছে 2টা আর R4-এর ইনস্ট্যান্স হচ্ছে 3টা। তাহলে আমার প্রসেসও আছে এখানে দেখেন 3টা, এখানে একটা প্রসেস, এখানে একটা প্রসেস আর এইটা একটা প্রসেস। এখন আমি রিকোয়েস্ট এজগুলো বের করি। রিকোয়েস্ট এজ কোথার দিকে যায়, রিকোয়েস্ট এজ যায় হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে। তো প্রসেস থেকে রিসোর্সের দিকে যদি আমরা দেখি আমার কি কি এজ আছে, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে যে ধরেন এইটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট এজ, এটা একটা রিকোয়েস্ট এজ, P2 থেকে R3-র দিকে এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট এজ। আর কি কোনো রিকোয়েস্ট এজ আছে? আর কোনো রিকোয়েস্ট এজ নাই। এখন যদি আমি দেখি অ্যাসাইনমেন্ট এজ কী কী আছে, এই দেখেন R2 থেকে P1-এর দিকে একটা অ্যাসাইনমেন্ট, R2 থেকে P2-র দিকে একটা অ্যাসাইনমেন্ট, R1 থেকে P2-র দিকে একটা অ্যাসাইনমেন্ট আর R3 থেকে P3-র দিকে একটা অ্যাসাইনমেন্ট। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, বলেন তো এই যে আমার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফে কি ডেডলক আছে কি নাই? এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফে কি ডেডলক আছে কি নাই বলেন তো। তো ডেডলকের আমার কন্ডিশন কয়টা ছিল? 4টা কন্ডিশন সাইমালটেনিয়াসলি হোল্ড করতে হবে, তাহলে আমার এখানে ডেডলক থাকবে, আর না হলে ডেডলক থাকবে না। তো ধরেন এইখানে ধরেন কি কি আছে, আমার মিউচুয়াল এক্সক্লুশন কি আছে? মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে একটা রিসোর্স অ্যাট এ টাইম শুধু একটা প্রসেসই ইউজ করতে পারবে। তো এখানে ধরেন আমার মিউচুয়াল এক্সক্লুশন হোল্ড করতেছে যে আমার এই যে রিসোর্সগুলো আছে এটা অ্যাট এ টাইম শুধু একটা প্রসেসই ইউজ করতেছে। এখানে রিসোর্স দুটো বলতে আমরা এখানে রিসোর্সের ইনস্ট্যান্সগুলো বুঝবো, যে এখানে P2 একটা হোল্ড করতেছে, P1 একটা হোল্ড করতেছে, R1 R3, তার মানে আমার মিউচুয়াল এক্সক্লুশন যেটা ছিল সেইটা হোল্ড করতেছে। তো এই একটা হোল্ড করলে কি আমি বলতে পারবো ডেডলক? আমার কন্ডিশন ছিল আমার 4টা কন্ডিশনই হোল্ড করতে হবে, তাহলেই আমি বলতে পারবো ডেডলক। এরপরে ধরেন সেকেন্ডটা কি ছিল, সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? হোল্ড অ্যান্ড ওয়েট। সেকেন্ড কন্ডিশনটা ছিল হোল্ড অ্যান্ড ওয়েট। এখানে দেখেন হোল্ড অ্যান্ড ওয়েটটাও এই কন্ডিশনটাও হোল্ড করতেছে কিভাবে? P1 ধরেন R2 নিয়ে হোল্ড করতেছে,
ওর লাগবে R1, ও হোল্ড করে বসে আছে। P2 R1 R2 নিয়ে হোল্ড করে বসে আছে। P3 R3 নিয়ে হোল্ড করে বসে আছে। P2 লাগবে R3, তার মানে হোল্ড অ্যান্ড ওয়েটও কাজ করতেছে। আচ্ছা, এরপরের কন্ডিশনটা কি ছিল? নো প্রিএমশন। নো প্রিএমশন, দেখি এখানে নো প্রিএমশন আছে কিনা। নো প্রিএমশন মানে হচ্ছে যে আমার যে প্রসেসটা ছিল এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত সে হচ্ছে রিসোর্সটাকে ছাড়বে না। দেখেন কেউ কিন্তু রিসোর্সটাকে ছেড়ে দেয় নাই, সবাই প্রসেসটা নিয়ে বসে আছে, রিসোর্সটাকে ছেড়ে দেয় নাই। এখন দেখি এখানে কোনো সার্কুলার ওয়েট আছে কিনা। লাস্টেরটা কি ছিল? সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েট আছে কিনা দেখি। P1 কিসের জন্য ওয়েট করতেছে? P1 দেখেন, P1 এর লাগবে কি? R1। R1 কখন আসবে? R1 আসবে হচ্ছে, P1 এর লাগবে হচ্ছে, দেখেন P1 এর লাগবে R1, কিন্তু R1টা কখন আসবে? R1 আসবে হচ্ছে যদি P2 শেষ হয়। P2 শেষ হইলে R1 লাগবে। তার মানে এখানে যদি আমরা একটু চিন্তা করি যে P1 আমার P1 ওয়েট করতেছে P2-র জন্য, কারণ P2 শেষ না হইলে তো আপনার R1 ফ্রি হচ্ছে না। আবার দেখেন P2-র লাগবে কি? P2-র কাছে R1 আছে, R2 আছে, P2-র লাগবে R3। R3 কখন পাবে? P2 যখন P3 শেষ হয়ে যাবে। তার মানে P2 ওয়েট করতেছে কার জন্য? P2 ওয়েট করতেছে P3-র জন্য। এখন P3 লাগবে কি? P3 লাগবে শুধু R3, এবং ওইটাই তার কাছে আছে, ওর কোনো রিকোয়েস্ট এজ নাই, মানে ওর আর কোনো রিকোয়ারমেন্ট নাই। তার মানে কি P3 কারোর জন্য ওয়েট করতেছে না। তার মানে কি এখানে কোনো সার্কুলার ওয়েট আছে? এখানে কোনো সার্কুলার ওয়েট নাই। তার মানে এই যে আমার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ যেটা দেয়া আছে এটার ক্ষেত্রে সার্কুলার ওয়েটটা হোল্ড করতেছে না। কারণ এখানে আমার কোনো সার্কুলার ওয়েট নেই। এখানে ওয়েট আছে, এটাকে আপনি লিনিয়ার ওয়েট চিন্তা করতে পারেন, কারণ সার্কুলার নেই। সার্কুলার হয়তো কখন? যদি P3 থেকে P1 এর দিকে একটা, P3 যদি P1 এর জন্য ওয়েট করতো, কিন্তু এই ক্ষেত্রে P3 P1 এর জন্য ওয়েট করতেছে না, তাই এখানে আমার কোনো সার্কুলার ওয়েট নাই। তাই আমি বলতে পারি যে যেহেতু আমার ডেডলকের কন্ডিশন ছিল যে 4টা কন্ডিশনই একসাথে হোল্ড করতে হবে, যেহেতু এখানে সার্কুলার ওয়েট হোল্ড করে নাই, তাই আমি বলতে পারি যে এখানে কোনো ডেডলক নাই। তো ধরেন নেক্সট একটা গ্রাফ দেখি। নেক্সট গ্রাফে দেখেন এখানে বলেই দিছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ উইথ এ ডেডলক। এখন ডেডলকটা যে আছে এটা আমরা কিভাবে প্রমাণ করব? করতে পারি? দেখেন আগেরটা এবং এই গ্রাফ, এই দুটার ভিতর পার্থক্য কি? আগেরটা এবং এই দুটা গ্রাফের মধ্যে পার্থক্য হচ্ছে এই এজটা পার্থক্য। দেখেন আগের গ্রাফে আমার মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট এবং নো প্রিএমশন এই তিনটাই হোল্ড করতেছিল, শুধু হোল্ড করতেছিল না, সার্কুলার ওয়েট। এখন দেখি আমরা এইখানে সার্কুলার ওয়েটটা আছে কিনা। দেখি আমার প্রথমে ধরেন P1 এই প্রসেসটা, P1 প্রসেসের লাগবে কি? R1 রিসোর্স। R1 রিসোর্সটা এখন কার কাছে? P2-র কাছে। এখন P2 এ R1 রিসোর্সটা কখন ছাড়বে? যখন P2 পুরাপুরি শেষ হয়ে যাবে। তার মানে এই P1 ওয়েট করতেছে হচ্ছে P2 শেষ করার জন্য। আবার ধরেন P2 কখন? P2-র কী লাগতেছে? R1 লাগবে, R2 লাগবে, R3-র জন্য রিকোয়েস্ট করতেছে, কিন্তু R3 তো এখন অ্যাভেলেবেল নাই। R3 কার কাছে? R3 হচ্ছে P3-র কাছে। তো P3-র কাছে যদি হয় তাহলে এই R3টা কখন পাবে? যখন P3 শেষ হয়ে যাবে। তার মানে P2 ওয়েট করতেছে দেখেন P3-র জন্য। এখন দেখি এখানে P3 R3 আছে, কিন্তু P3 আবার রিকোয়েস্ট করছে R2-র জন্য। R2-র দুইটা ইনস্ট্যান্স ছিল, দুইটা ইনস্ট্যান্সই অ্যাভেলেবেল নাই, দুইটাই, একটা P1 নিছে, একটা P2 নিছে। তার মানে P3
এই R2-র জন্য ওয়েট করতেছে। R2-র জন্য ওয়েট করা মানে আইদার P1 অথবা P2-র জন্য ওয়েট করতেছে। যদি P2-র জন্য ওয়েট করে অথবা P1-এর জন্য ওয়েট করে, দেখেন এখানে আপনার একটা সার্কেল চলে আসছে, এখানে আপনার একটা সার্কেল চলে আসতেছে, এই যে একটা সার্কেল, এই যে একটা সার্কেল, অথবা এই যে আর একটা সার্কেল। তো যেহেতু এখানে একটা সার্কুলার ওয়েট চলে আসতেছে, তার মানে আমার আগের এই তিনটা কন্ডিশন হোল্ড করছিল, এখন নতুন করে সার্কুলার ওয়েটটাও হোল্ড করতেছে। তাহলে আমি যেহেতু বলতে পারতেছি আমার ডেডলক হওয়ার চারটা কন্ডিশনই হোল্ড করতেছে, তাই এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফে আমার ডেডলক আছে। ক্লিয়ার? তাহলে এখন আমার যদি একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেয়া থাকে, আমি ওইখান থেকে বলতে পারবো যে আমার ওইখানে ডেডলক আছে কি নাই। আই হোপ আমরা এখন সবাই বের করতে পারবো। আবার দেখেন যে গ্রাফে সাইকেল থাকলেই যে সার্কুলার ওয়েট হবে এই জিনিসটা কিন্তু এরকম না। আমাদের আগের গ্রাফে কি হয়েছিল দেখেন, আগের গ্রাফে আমার সাইকেল ছিল, আগের গ্রাফে একটা আমার গ্রাফেও সাইকেল ছিল, সাইকেল হওয়ার ফলে আমার কি হয়েছে, একটা সার্কুলার ওয়েট সৃষ্টি হয়েছে। এখন এমনও হইতে পারে যে আমার এই গ্রাফে দেখেন সার্কেল আছে, একটা সাইকেল আছে এই গ্রাফে, কিন্তু এই গ্রাফে সাইকেল থাকলে যে আমি বলতে পারবো আমার সার্কুলার ওয়েট আছে, এটা কিন্তু না। গ্রাফে সাইকেল থাকলেই যে আমার সার্কুলার ওয়েট থাকবে এটা আপনি সিওরিটি দিয়ে বলতে পারবেন না। কিভাবে? ধরেন এইখানে আমার কি কি আছে, P1 প্রসেসটা আছে, P1 কাছে R2 আছে, P1-এর লাগবে কি R1, R1টা সে কোত্থেকে পাইতে পারে, সে পাইতে পারে P2 থেকে অথবা P3 থেকে। তার মানে কি দেখেন, P1 ওয়েট করতেছে কার জন্য, P2 অথবা P3, P1 ওয়েট করতেছে P2 অথবা P3, ধরুন এখানে অবলিক দিয়ে লিখলাম P2 অথবা P3, যে কোনো একজনের কাছ থেকে ওয়েট করলেই হয়ে যাচ্ছে, ওর পেয়ে যাচ্ছে। এখন P2-র কি আর কোনো কিছু লাগতেছে? P2-র আর কোনো কিছু লাগবে না। তার মানে আমি যদি এটাকে আলাদা করে লিখি, ধরেন যদি আলাদা করে লিখি P1 P2 হইলেও হচ্ছে, অথবা এই আমার এখান থেকে P3 হইলেও হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিসটা কনফিউজিং, কারণ দুইটা তীর দিলে মনে করবেন দুইটাই ওয়েট করতেছে, একটার জন্যই দেখাই, ধরেন একটা অবলিক দিয়ে দেখাই যে P1 আইদার P2 অথবা P3-র জন্য ওয়েট করতেছে। তো P2-র আর কোনো ওয়েটিং নাই, P2 আর কারোর জন্য ওয়েট করতেছে না, P2-র আর কারোর জন্য ওয়েট করা লাগবে না, নো ওয়েটিং, P2-র আর কারোর জন্য ওয়েট করা লাগতেছে না। P3-র দেখেন কি লাগবে, P3-র লাগবে কি, P3-র লাগবে হচ্ছে এই আমার R2। এখন R2 আমি কোত্থেকে পাবো, R2 পাবো হচ্ছে আমি এই P1 থেকে অথবা P4 থেকে, কারণ আমার দুইটা ইনস্ট্যান্স আছে। তো এখান থেকে P3 থেকে আমি কি কি পাইতে পারি, P3-র জন্য আমার লাগতে পারে P1 অথবা P4। জিনিসটা এখানে গ্রাফ আঁকলে একটু কনফিউজিং লাগতেছে, তো এটাকে যদি এইভাবে চিন্তা করি, ধরেন এখানে আমি একটা টেবিল আঁকি, ধরেন যে আমার প্রসেস হচ্ছে চারটা, P1 P2 P3 P4। আমার রিসোর্স আছে হচ্ছে ধরেন দুইটা, R1 R2। এখন R1 ম্যাক্সিমাম আছে দুইটা, R2 ম্যাক্সিমাম আছে দুইটা। তো এখানে ধরি অ্যাসাইন করা আছে কার, অ্যাসাইন মানে অলরেডি নেওয়া আছে, এখানে ধরেন অলরেডি নেওয়া আছে অ্যাসাইন, আর এদিকে হচ্ছে লাগবেকে ধরেন এটাকে লিখলাম নিড। তো ধরেন P1-এর কি কি লাগবে, P1-এর ধরেন হচ্ছে এই একটা R2 অ্যাসাইন করা আছে, P1-এর একটা R2 অ্যাসাইন করা আছে, P1-এর লাগবে হচ্ছে একটা R1।
P1 এর লাগবে হচ্ছে একটা R1। P2 কি অ্যাসাইন করা আছে? P2 অ্যাসাইন করা আছে ধরেন R1 অ্যাসাইন করা আছে, R2 লাগবে না। P2 কি এক্সিকিউট হতে আর কোনো কিছু লাগবে? লাগবে না, 0 0। আবার দেখেন P3 কি লাগবে? P3 লাগবে হচ্ছে R2, P3-তে লাগবে হচ্ছে R2, কিন্তু P3-তে অ্যাসাইন করা আছে কি? P3-তে অ্যাসাইন করা আছে হচ্ছে R1 লাগবে। আর P4-এ কি অ্যাসাইন করা আছে? P4-এ অ্যাসাইন করা আছে হচ্ছে R2, P4-এর আর কিছু লাগবে না। এখন দেখেন এই P2 বা P4 এইটা এক্সিকিউট হইতে, P2 বা P4 এক্সিকিউট হইতে আপনার আর কোনো কিছু কি লাগতেছে? আর কোনো রিসোর্সই আমার লাগতেছে না। P2 বা P4 এক্সিকিউট হইতে আমার আর কোনো রিসোর্সই লাগতেছে না। তার মানে কি আমি আমার এই সিস্টেমে P2 বা P4 এরা চাইলে এখনই এক্সিকিউট হয়ে যেতে পারে, কারণ তাদের যে রিসোর্সটা দরকার ছিল সেটা তাদের কাছে অলরেডি আছে। তার মানে যদি ধরেন P2 যদি এখন আপনার প্রসেসটা এক্সিকিউট করে ফেলে, P2 প্রসেস এক্সিকিউট করলে কি হবে? সে R1টাকে ফ্রি করে দিবে। R1টা ফ্রি মানে কি? আপনার R1টা প্রিএম্প্ট হয়ে গেল, কারণ আমার কন্ডিশন ছিল কি ডেডলক হওয়ার, নো প্রিএমশন। কিন্তু P2 যদি এক্সিকিউট হয়ে যায়, P2 তো এক্সিকিউট হয়ে তার কোনো বাধা নেই। P2 এক্সিকিউট হয়ে গেলে কি হবে? আপনার এই যে R1 প্রসেস যেটা P2 নিয়েছিল সেটা প্রিএম্প্ট হয়ে যাবে। প্রিএম্প্ট হয়ে যাওয়া মানে সেটা ফ্রি হয়ে যাবে, আপনি এভাবে চিন্তা করতে পারেন। সেটা ফ্রি হয়ে যাবে। এখন সেটা যদি ফ্রি হয়ে যায়, P1 কি করতে পারে? P1 এর লাগতো একটা R1, সেই R1টা এই যেহেতু এইখানে P2 এক্সিকিউট হয়ে যাওয়ার পর এটা ফ্রি হয়ে গেছে, P1 তার এই R1টা নিয়ে P1ও এক্সিকিউট করে ফেলতে পারে। একইভাবে P4 এর এক্সিকিউট করতে কোনো বাধা নাই, P4 অলরেডি এক্সিকিউট করে সে তার R2টাকে ফ্রি করে দিচ্ছে। এই R2 যদি ফ্রি হয়ে যায়, P3 লাগতো একটা R2, সে R2ও পেয়ে গেছে। তার মানে P4ও এক্সিকিউট করে ফেললো, P3ও এক্সিকিউট করে ফেললো। এখানে আমার গ্রাফে দেখেন সাইকেল আছে, কিন্তু আমার এখানে আমার যে 4টা কন্ডিশন ছিল ডেডলকের, 4টা কন্ডিশন কিন্তু ফুলফিল হচ্ছে না। কিভাবে? মিউচুয়াল এক্সক্লুশন ধরেন ফুলফিল হয়েছে, অ্যাট এ টাইম কেউ ইউজ করতেছে না। বা সার্কুলার ওয়েটও আপনি ধরেন সার্কুলার ওয়েট পাইছেনও, আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে এখানে P1 P3-র জন্য ওয়েট করতেছে, P3 আবার P1-এর জন্য ওয়েট করতেছে, আপনি একটা সার্কুলার ওয়েট পাইছেনও। কিন্তু আপনার কি আছে এখানে? হোল্ড অ্যান্ড ওয়েট কখন হবে? যখন আপনি একটা রিসোর্স নিয়ে হোল্ড করে আসেন আর একটা রিসোর্সের জন্য আপনি ওয়েট করতেছেন। কিন্তু এখানে দেখেন P2 বা P4 এরা কি হোল্ড অ্যান্ড ওয়েট করতেছে? এরা কিন্তু হোল্ড অ্যান্ড ওয়েট করতেছে না। কিভাবে? কারণ P4-এর তো শুধু এই একটা রিসোর্স হইলেই হয়ে যাচ্ছে, তার তো অন্য কোনো একটা রিসোর্সের জন্য ওয়েট করে থাকা লাগতেছে না। একইভাবে P2-র জন্য এই রিসোর্সটা হইলেই হয়ে যাচ্ছে, তার তো অন্য কোনো রিসোর্সের জন্য ওয়েট করে থাকা লাগতেছে না। তাই এই P2 বা P4 এরা কিন্তু হোল্ড করতেছে কিন্তু ওয়েট করতেছে না। তার মানে হোল্ড অ্যান্ড ওয়েটটা তারা এক্সিকিউট করতেছে না। তার মানে এই কন্ডিশনটা এখানে স্ট্যান্ড করতেছে না। তার মানে 4টার মধ্যে থেকে যদি একটা কন্ডিশনও স্ট্যান্ড না করে, আপনি বলতে পারেন এখানে কোনো ডেডলক নাই। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আমরা এই 3টা গ্রাফ দেখলাম, 3টা গ্রাফে আমরা তিন রকম প্রপার্টি দেখছি। ওই 3 রকম প্রপার্টি থেকে আমরা কিছু ফ্যাক্ট বের করতে পারি। ফ্যাক্টটা কি? যে ইফ গ্রাফ কন্টেন্স নো সাইকেল দেন নো ডেডলক। এটা কোনটা? এটা হচ্ছে আমার এই প্রথম গ্রাফটা। একটু যদি ক্লিয়ার করি, দেখেন আপনি যদি এই গ্রাফটা দেখেন, আমার প্রথম কন্ডিশন ছিল হচ্ছে ইফ গ্রাফ কন্টেন্স নো সাইকেল দেন নো ডেডলক। এই গ্রাফে কোনো সাইকেল নাই, তাহলে আমি শিওর যে এখানে কোনো ডেডলক নাই। সেকেন্ড ফ্যাক্টটা কি? সেকেন্ড ফ্যাক্টটা বলছে দেখেন
যদি একটা গ্রাফ আপনার গ্রাফে যদি সাইকেল থাকে, তো একটা গ্রাফে সাইকেল থাকলে দেখেন দুইটা কন্ডিশন, আর গ্রাফে সাইকেল না থাকলে নো ডেডলক, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন। কিন্তু একটা গ্রাফে যদি সাইকেল থাকে দেন আমার দুইটা জিনিস চেক করতে হবে। প্রথমটা কি বলতেছে দেখেন, ইফ অনলি ওয়ান ইনস্ট্যান্স পার রিসোর্স টাইপ দেন ডেডলক। জিনিসটা কি, যে আপনার যদি এরকম থাকে যে একটা গ্রাফে প্রত্যেকটা রিসোর্সে শুধু একটা ইনস্ট্যান্সই আছে, প্রত্যেকটা রিসোর্সের ধরেন শুধু একটা ইনস্ট্যান্সই আছে, এখানে যদিও আমরা এখানে দুইটা ইনস্ট্যান্স পাইছি, তো এখান থেকে আপনি বলতে পারেন যদি আপনার একটা গ্রাফে সাইকেল থাকে, ধরেন এটা নিয়ে আসে, এটা এখানে আছে, এটা এখানে, আবার এটা এখানে, তো ধরেন আপনার যদি প্রত্যেকটা রিসোর্সের একটা করে ইনস্ট্যান্স থাকে এবং সেই গ্রাফে যদি একটা সাইকেল থাকে, তাহলে আপনি শিওর শট বলতে পারেন ওইখানে হচ্ছে ডেডলক আছে। কিন্তু আপনার যদি এরকম ডাবল ইনস্ট্যান্স থাকে, যদি ধরেন এখানে দুইটা ইনস্ট্যান্স থাকতো বা এখানে যদি ধরেন দুইটা ইনস্ট্যান্স থাকতো, তাহলে কিন্তু আপনি শিওরলি বলতে পারবেন না এখানে ডেডলক আছে। এখানে ডেডলক থাকার একটা পসিবিলিটি আছে, কিন্তু এখানে যে ডেডলক আছে এটা আপনি শিওরলি বলতে পারবেন না, যেমনটা আমরা হচ্ছে এই দুইটাতে দেখছি। যেমন দেখেন এইখানে কি হচ্ছে, এখানে আমার এই যে একটা ইনস্ট্যান্সের দুইটা, একটা রিসোর্সের দুইটা ইনস্ট্যান্স ছিল, তারপরও কিন্তু এখানে আমরা ডেডলক পাইছি। একটা ইনস্ট্যান্সের দুইটা, একটা রিসোর্সের দুইটা ইনস্ট্যান্স ছিল, তারপরও আমরা এখানে ডেডলক পাইছি। কিন্তু এইখানে দেখেন একটা ইনস্ট্যান্সের দুইটা করে, একটা রিসোর্সের, বারবার ভুল করতেছি, একটা রিসোর্সের দুইটা করে ইনস্ট্যান্স আছে, তারপরও কিন্তু এখানে ডেডলক নাই। তো আপনি এই ফ্যাক্টগুলো থেকে যেটা বলতে পারেন, আপনার গ্রাফে যদি কোনো সাইকেল না থাকে দেন শিওর শট এখানে কোনো ডেডলক নাই। এখন গ্রাফে সাইকেল আছে, গ্রাফে সাইকেল থাকলে যদি প্রত্যেকটা রিসোর্সে শুধুমাত্র একটা করে ইনস্ট্যান্স থাকে দেন আপনি কনফার্ম যে এখানে ডেডলক আছে। আর যদি প্রত্যেকটা ইনস্ট্যান্স বা একটা দুটো ইনস্ট্যান্সেরও একটা দুটা রিসোর্সেরও যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, একটা দুটা রিসোর্সেরও যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে দেন সেখানে ডেডলক হওয়ার পসিবিলিটি আছে, এইটুকু আপনি বলতে পারেন। কিন্তু এখানে যে ডেডলক হবে এটা আপনি শিওর শট বলতে পারবেন না, আপনি একটা ধারণা করতে পারেন যে এখানে ডেডলক হইলেও হইতে পারে, কিন্তু এখানে যে হবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। ক্লিয়ার? তিনটা ফ্যাক্ট, এই তিনটা ফ্যাক্ট আপনার চাকরির লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ চাকরির লাইফে তো এরকম একে একে বোঝানো সম্ভব না, ইন্টারভিউতে এইরকম এখান থেকে একটা কোশ্চেন করতে পারে যে বলল আপনাকে একটা গ্রাফ দেখায় বা বলল যে আপনার সামনে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আছে, এই গ্রাফটা দেখে আপনি কি বলতে পারবেন যে গ্রাফটায় ডেডলক থাকলে কি হবে, তখন আপনি বলবেন, বলে দিছে যে গ্রাফ, এই আপনার কাছে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আছে, কি দেখে বলতে পারবেন যে গ্রাফটা একটা ডেডলক আছে, তখন এই ফ্যাক্টগুলো ডাইরেক্ট বলতে পারবেন। তো ফ্যাক্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম ডেডলক কিভাবে হতে পারে, এখন দেখব আমরা ডেডলককে কিভাবে হ্যান্ডেল করতে পারি বা ডেডলক থাকলে আমরা কি করতে পারি। তো ডেডলক থাকলে ডেডলক হওয়ার আগে, মানে ওই যে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে হচ্ছে এই রোগ আসার আগে প্রতিরোধ করা সর্বোত্তম পন্থা, এরকম বাংলা আমার এক্সাক্টটা মনে নেই, কিন্তু ইংলিশে এরকম একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার মানে ডেডলক আসার আগে আপনি ডেডলক যাতে না হয় এইরকম এই মেজারমেন্টগুলো নেবেন। ডেডলক না হওয়ার জন্য আপনি ডেডলক প্রিভেন্ট করতে পারেন বা ডেডলক অ্যাভয়েড করতে পারেন, এটা কীভাবে করে এটা আমরা পরে দেখব। তো এই ডেডলক হওয়ার আগে আমরা চেষ্টা করব যাতে আমরা ডেডলকটাকে প্রিভেন্ট করতে পারি বা ডেডলকটাকে অ্যাভয়েড করতে পারি, ওইটা করা আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ ডেডলক হয়ে গেলে আপনার অনেকগুলা সিপিইউর টাইম নষ্ট হবে। এরপরও যদি আমার ডেডলক চলে আসে,
আমার যদি ডেডলক চলে আসে দেন আমাকে রিকভার করতে হবে, রিকভারের জন্য কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা টাইম পেলে লাস্টের দিকে দেখব। কিন্তু আমরা যদি এরপরে যদি আমার ডেডলক চলে আসে আমরা ডেডলককে রিকভার করতে পারি। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং সবচেয়ে ইফেক্টিভ ওয়ে যেটা ডেডলক মানে আসলে কি করার, সেটা হচ্ছে আমরা চিন্তা করব যে আমার কোনো ডেডলক হয়ই নাই, আমি আমার পিসিটা রিস্টার্ট করব। আর ডেডলক হওয়া মানে কি, আপনার ডেডলক হওয়া মানে আপনার কোনো প্রসেসই রান করতে পারতেছে না, মানে আপনার পিসিটা হ্যাং হয়ে গেছে। তো ডেডলক হয়ে গেলে আমরা কি করব, আমরা ইগনোর দ্য প্রবলেম, মানে আমরা চিন্তাই করব আমাদের ডেডলক হয় নাই, আমরা নতুন করে পিসিটা রিস্টার্ট করব, এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, চিপেস্ট এবং ইফেক্টিভ ওয়ে ডেডলক রিকভার করার। আমরা মজা করতে পারি যে আমাদের সবাই বলে যে হ্যাং হয়ে গেলে কি করতে, রিস্টার্ট করতে, কিন্তু এই রিস্টার্ট করাটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, ইজিয়েস্ট এবং চিপেস্ট ওয়ে আপনার ডেডলক থেকে রিকভার করার। আচ্ছা, তো ডেডলক প্রিভেন্ট করতে পারি কিভাবে? তো আমাদের চেষ্টা থাকবে হচ্ছে ডেডলক যাতে না হয় সেইটা ইনশিওর করা। ডেডলক হলে তো আমরা রিকভার করার ওয়ে জানি যে এই পিসি রিস্টার্ট করব, কিন্তু ডেডলক যাতে না হয় সেটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? ডেডলক হওয়ার জন্য আমার কী লাগতো? ডেডলক হওয়ার জন্য আমার লাগতো হচ্ছে ওই যে প্রথমে যে 4টা কন্ডিশন আমরা পড়ছিলাম, এই 4টা কন্ডিশন সাইমালটেনিয়াসলি হোল্ড করা লাগতো, 4টা কন্ডিশন একই সাথে হোল্ড করা লাগতো। এখন আপনি যদি এই 4টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে হোল্ড করা থেকে বিরত রাখতে পারেন, তার মানে কি আপনার এখন 4টা হোল্ড করতেছে না, আপনার এখন 3টা হোল্ড করতেছে, তাহলে কি আপনার ডেডলক থাকবে? ডেডলক থাকবে না। আমরা এই জিনিসটাই এনশিওর করব ডেডলক প্রিভেন্ট করে, যে আমরা হচ্ছে আমাদের যে 4টা কন্ডিশন ছিল এই 4টা কন্ডিশনকে আমরা একসাথে হোল্ড করতে দিব না, এই 4টা কন্ডিশনকে আমরা একসাথে হইতে দিব না, আমরা যে কোনো একটাকে রিস্ট্রেইন করতে পারি। তো এরকম কখন কোনটা রিস্ট্রেইন করব বা কখন কোন এই কন্ডিশনটা আমরা রিস্ট্রেইন করব, এটা হচ্ছে আমার ডিপেন্ড করে আমার সিচুয়েশনের উপর। যেমন ধরুন মিউচুয়াল এক্সক্লুশনটা আমরা কিভাবে এই রিস্ট্রেইন করতে পারি, যে এখন যদি ধরেন আপনার কোনো একটা ফাইল আছে, এই ফাইলটায় কিছু রাইট করার নাই, যারা যে প্রসেসগুলো আসবে এগুলো হচ্ছে এগুলা রিড করবে শুধু। এখন আপনি এই ফাইলটাকে রিড অনলি বানায় দেন, এই ফাইলটা যদি রিড অনলি হয়ে যায় তাহলে তো যতগুলা প্রসেসই আসুক শুধু রিড করতে পারতেছে, সে কিন্তু চেঞ্জ করতে পারতেছে না, তাহলে কি আর মিউচুয়াল এক্সক্লুশন থাকলো? মিউচুয়াল এক্সক্লুশন মানে কি ছিল, যে শুধুমাত্র মানে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা প্রসেসই ইউজ করতে পারবে, কিন্তু আমি যদি এটাকে রিড অনলি বানায় দিই তাহলে অ্যাট এ টাইম মাল্টিপল প্রসেসও এটা ইউজ করতে পারে। তো এইভাবে আমি মিউচুয়াল এক্সক্লুশন রিস্ট্রেইন করলাম, মিউচুয়াল এক্সক্লুশনকে বাদ দিতে পারলাম। হোল্ড অ্যান্ড ওয়েট কীভাবে বাদ দিতে পারি? হোল্ড অ্যান্ড ওয়েট আমরা বাদ দিতে পারি হচ্ছে প্রায়োরিটি করে। ধরেন আমার প্রসেসগুলোকে, যে আমরা যে প্রায়োরিটি কিউ পড়ছিলাম, ওই প্রায়োরিটি কিউর মতো, যে আমার অনেকগুলো প্রসেস আছে, এখন অনেকগুলো প্রসেস এরকম নিয়ে বসে আছে, তখন আমি একটা প্রায়োরিটি সেট করে দিলাম, যে আমি বললাম যে P1 এবং P2-র মধ্যে গ্যাঞ্জাম লাগলে P2-টা আগে শেষ করতে হবে, বা P1 এবং P2-র মধ্যে গ্যাঞ্জাম মানে তো হচ্ছে ডেডলক সিচুয়েশন যদি আসে অলওয়েজ P2-টা আগে হোল্ড করতে হবে, তো P2-কে আমি একটা প্রায়োরিটি দিয়ে দিলাম, তাহলে আমার এই হোল্ড অ্যান্ড ওয়েটটা থাকলো না, আমার হোল্ড করে কাজ করে শেষ করে দিচ্ছে, হোল্ড করে ওয়েট করে থাকা লাগতেছে না অন্য রিসোর্সের জন্য। তো এটার একটা প্রবলেম হচ্ছে এখানে যে প্রায়োরিটি কিউতে একটা প্রবলেম ছিল, স্টারভেশন হতে পারে, কিন্তু স্টারভেশন হওয়া আমার ডেডলক হওয়ার থেকে অনেক ভালো। তো এটা আমার যখন লাগবে, যে সিচুয়েশনে লাগবে ওটার উপর বেস করে আমি এটা করতে পারি। প্রিএমশন, আমরা নো প্রিএমশন ছিল মানে যেটা যে রিসোর্সটা নিছিল ওই রিসোর্সটা কাজ শেষ না করে আর ছাড়বে না, ওইটাকে বলতেছিলাম হচ্ছে নো প্রিএমশন। এখন আমরা নো প্রিএমশনটাও উঠাই দিতে পারি। কিভাবে নো প্রিএমশনটা উঠে দিতে পারি? ধরেন আমরা এরকম একটা রুল করে দিলাম যে আমার যদি একটা প্রসেসের P1-এর যদি 2টা রিসোর্স লাগে, R1 বা R2, এই 2টা যদি রিসোর্স লাগে,
তো P1 একটা নিয়ে বসে থাকতে পারবে না, P1 এর নিলে দুইটা একই সময় নিতে হবে, P1 এর নিলে দুইটা একই সময় নিতে হবে। একটা যদি আগে নিয়ে বসে থাকতো তখন কি হতো, যদি R1টা আগে নিয়ে নিত P1, তার মানে P1 যতক্ষণ না শেষ হচ্ছে R1 অন্য কাজ করতে পারবে না। কিন্তু আমি এখানে একটু জাস্ট খালি ওর জন্য কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিলাম। কন্ডিশনটা বললাম কি, যে P1 এর যদি এই দুইটা প্রসেসই লাগে, ওর দুইটা প্রসেস একই সাথে নিবে, মানে দুইটা প্রসেস ফ্রি থাকলেই ও নিতে পারবে, নাহলে পারবে না। তাহলে দেখেন এখানে P1 কিন্তু আর R1কে নিয়ে হোল্ড করে বসে নাই, P1 দুইটাই যখন ফাঁকা হবে তখন সে নিয়ে কাজ করে ছেড়ে দিচ্ছে, এখানে আর ওই নো প্রিএমশনটা থাকলো না। এরকম আর লাস্ট হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটটা আমরা কীভাবে ভাঙতে পারি? সার্কুলার ওয়েটটা আমরা ভাঙতে পারি হচ্ছে যে আপনার যদি মনে থাকে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমে আমরা রাউন্ড রবিন করছিলাম। রাউন্ড রবিন জিনিসটা কী ছিল? প্রত্যেককেই কিছুক্ষণ সময় দিতাম, যে তুমি কিছুক্ষণ করো, তুমি কিছুক্ষণ করো, তুমি কিছুক্ষণ করো, তুমি কিছুক্ষণ করো। তো এরকম সার্কুলার ওয়েট আসলে আমি ওরকম একটা অর্ডারিং মেনটেন করতে পারি, যে কে আগে করবে। ধরেন এরকম একটা সার্কুলার ওয়েট আসলো, P1, P2, P3, P4, এরকম একটা ওয়েট সার্কুলার ওয়েট যদি আসে এরকম, তো আমি এরকম একটা রুল দিয়ে দিলাম। রুলটা কি, যে এইখানে যে রুলটা দিছে এটা খুবই ইন্টারেস্টিং একটা রুল। দেখেন যে আমি ধরেন এরকম সার্কুলার ওয়েট আছে P1, P2, P3, P4। P1 ধরেন P2-র জন্য ওয়েট করতেছে, P2 P3-র জন্য, P3 P4-এর জন্য, P4 P1-এর জন্য, তাহলে তো আমার সার্কুলার ওয়েট। তো আমি ধরেন একটা রুল দিয়ে দিলাম। রুলটা কি, একটা রুল ইম্পোজ করে দিলাম যে কোনো প্রসেস তার হায়ার অর্ডারের প্রসেসের জন্য ওয়েট করতে পারবে, লোয়ার অর্ডারের জন্য পারবে না। এরকম একটা বানিয়ে দিলাম। হায়ার অর্ডার মানে কি, মানে হায়ার আইডির প্রসেসের জন্য ওয়েট করতে পারবে, কিন্তু তার লোয়ার আইডির প্রসেসের জন্য ওয়েট করতে পারবে না। তার মানে কি, এই P1 P2-র জন্য ওয়েট করতে পারবে, কারণ এটার আইডি হচ্ছে 1, এটার আইডি হচ্ছে 2। P1 P2-র জন্য ওয়েট করতেছে, P2 P3-র জন্য ওয়েট করতেছে, P3 P4-এর জন্য ওয়েট করতেছে। কিন্তু আমি যে এখন নতুন রুলটা ইম্পোজ করছি ওইটার কারণে P4 কি P1-এর জন্য ওয়েট করতে পারবে? P4 P1-এর জন্য ওয়েট করতে পারবে না। P4 P1-এর জন্য ওয়েট করতে পারবে না। দ্যাটস ওয়াই তখন কি হবে দেখেন, P4-এর যে রিসোর্সগুলো নেওয়া ছিল সেই রিসোর্সগুলো ছেড়ে দিবে। সেই রিসোর্সগুলো যদি ছেড়ে দেয়, P3 এক্সিকিউট হয়ে যাবে, দেন P2 এক্সিকিউট হবে, দেন লাস্টে P1 এক্সিকিউট হয়ে যাবে। তো এইভাবে যে আমার 4টা কন্ডিশন ছিল, ওই 4টা কন্ডিশনের যে কোনো একটাকে আমার সিচুয়েশন বুঝে যদি আমি রিস্ট্রেইন করতে পারি বা বিরত রাখতে পারি, তাহলে আমার ডেডলক হওয়া থেকে আমি আমার সিস্টেমকে বাঁচাইতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, ডেডলক অ্যাভয়েডেন্স। ডেডলক অ্যাভয়েডেন্সের সাথে আমরা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স এবং ডেডলক ডিটেকশন। ডেডলক অ্যাভয়েডেন্স এবং ডেডলক ডিটেকশন, এটার জন্য একটা অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমটা আমরা একটু পরে পড়বো। তো এটা ডেডলক অ্যাভয়েড মানে কি, আমি ডেডলকটাকে অ্যাভয়েড করার ট্রাই করবো। একটা তো আমি হচ্ছে প্রিভেন্ট করলাম যে ডেডলক যাতে না আসে, আর আমি একটা হচ্ছে ডেডলক আসলেও, ডেডলক সিচুয়েশন আসলেও আমি এটাকে পাশ কাটায় যেতে পারি কিনা, এটাকে বলতেছে হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স। তো ডেডলক অ্যাভয়েডেন্স জানার আগে আমার জানতে হবে হচ্ছে সেফ স্টেট এই জিনিসটা কি। তো সেফ স্টেটটাকে আমি কি বলতে পারি, যে ধরেন আপনার হচ্ছে 5টা প্রসেস আছে, P1 P2 P3 P4 P5। ধরেন আপনার এই 5টা প্রসেস আছে। এখন কোনো একটা এই 5টা প্রসেসের মধ্যে 5টা প্রসেসকে যদি আপনি এমনভাবে এক্সিকিউট করেন, 5টা প্রসেসের মধ্যে ধরেন আপনার কোনো এই 5টা প্রসেসকে আপনাকে বললো যে আপনার যাতে ডেডলক সিচুয়েশন না হয় সেটা এনশিওর করা। তো সেটা আপনি কিভাবে এনশিওর করতে পারেন, যে 5টা প্রসেসকে আপনি কোন অর্ডারে যদি এক্সিকিউট করেন, আপনি ধরেন আপনার এরকম বলা আছে যে 5টা প্রসেস, যে 1 3 2 4 5,
13245, আপনি যদি এই অর্ডারে এক্সিকিউট করেন তাহলে হচ্ছে আপনার ডেডলক হবে। এখন আপনি চেষ্টা করবেন যে এই প্রসেসগুলোকে এই অর্ডারটা ব্যতীত অন্য কোনো অর্ডারে এক্সিকিউট করে ফেলানো, অন্য কোনো অর্ডারে আপনি এক্সিকিউট করে ফেলবেন। যে এই আগে ধরেন P2 করলেন, দেন P1 করলেন, দেন P3, P4, P5। তো এই যে যেই অর্ডারে আপনি করতেছেন এইটাকেই বলতেছে হচ্ছে সেফ স্টেট বা সেফ সিকোয়েন্স। যদি একটা এক্সাম্পল দিই, আমরা আগে একটা করছিলাম, ধরেন এই এক্সাম্পলটা দেখেন। এই এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটা যদি এরকম হয়, আপনি যদি বলেন যে আপনি এই অর্ডারে এক্সিকিউট করবেন P1, তারপরে ধরেন P3, তারপরে ধরেন P4, তারপরে ধরেন P2, আমার 4টা প্রসেস আছে। এখন আপনি এই অর্ডারে এক্সিকিউট করতে চাচ্ছেন। এখন ধরেন এই অর্ডারে কি আপনি এক্সিকিউট করতে পারবেন? P1 কি সবার আগে কখনো শেষ হবে? P1 সবার আগে কখনো শেষ হবে না, কারণ P1 এর একটা R2 আছে কিন্তু R1 নাই, তাই P1 শেষ হবে না। তাই এটা হচ্ছে আমার আনসেফ সিকোয়েন্স। আনসেফ এইভাবে করলে, আমি যদি এই সিকোয়েন্সে করতে চাই আমার ডেডলক আসবে। কিন্তু আমি যদি এইভাবে এক্সিকিউট করি, যে আমি বললাম প্রথমে আমি P2 এক্সিকিউট করব, দেন আমি P4 এক্সিকিউট করব, তারপরে P1 করলাম, তারপরে P3 করলাম। অথবা আমি আগে P2 করলাম, তারপরে P1 করলাম, তারপরে P4 করলাম, তারপরে P3 করলাম। এরকম যেই সকল সিকোয়েন্সে আমি এই আমার প্রসেসগুলোকে এক্সিকিউট করাইলে আমার ডেডলক আসবে না, এইগুলাকে বলতেছে হচ্ছে সেফ সিকোয়েন্স। যেভাবে যেই অর্ডারে এক্সিকিউট করলে আমার ডেডলক আসবে সেটাকে বলতেছে হচ্ছে আমি আনসেফ সিকোয়েন্স, আর যেভাবে করলে আমার ডেডলক আসবে না ওইটাকে বলতেছে হচ্ছে আমি সেফ সিকোয়েন্স। এখন এই সেফ সিকোয়েন্স থেকে আমার সেফ স্টেটটা আসছে। সেফ স্টেটটা মানে কি, যে যেই স্টেটে আপনার কখনোই ডেডলক আসবে না। যেই স্টেটে ডেডলক আসবে না মানে হচ্ছে যে আপনি প্রসেসগুলোকে যেই অর্ডারে এক্সিকিউট করবেন ওই অর্ডারগুলোতে এক্সিকিউট করলে আপনার এই ডেডলক আসবে না, মানে আপনার অনেকগুলো সেফ সিকোয়েন্স থাকবে। আপনার ধরেন এই যে এখানে আমরা যেরকম সেফ সিকোয়েন্স বের করছি এরকম অনেকগুলো সেফ সিকোয়েন্স থাকতে পারতেছে। তো ওই সকল সেফ সিকোয়েন্সকে একসাথে বলতেছে হচ্ছে সেফ স্টেট। যে ওই সকল যে সকল সেফ সিকোয়েন্সগুলো থাকলে আমার মানে যে সকল অর্ডারগুলো এক্সিকিউট করলে আমার ডেডলক থাকবে না, এগুলাকে বলতেছে হচ্ছে আমি সেফ সিকোয়েন্স। আর এরকম যত সেফ সিকোয়েন্স আছে এগুলাকে একসাথে আমি বলতেছি হচ্ছে সেফ স্টেট। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম সেফ স্টেট থেকেও আমরা এরকম কিছু ফ্যাক্ট বের করতে পারি। তো আপনার সিস্টেমটা যদি একটা সেফ স্টেটে থাকে, সেফ স্টেটে মানে কি, যে আপনি যেই অর্ডারে এক্সিকিউট করতেছেন ওই অর্ডারে আপনার কোনো ডেডলক আসবে না, তাহলে আপনি শিওর কনফার্মলি বলে দিতে পারেন যে আপনার সিস্টেমটা যদি সেফ স্টেটে থাকে তাহলে এখানে কোনো ডেডলক নাই। আর আপনার সিস্টেমটা যদি আনসেফ স্টেটে থাকে তাহলে আপনি একটা পসিবিলিটি দিতে পারতেছেন যে এখানে ডেডলক থাকতে পারে, তো শিওর শর্ট যে থাকবে এটা আপনি বলতে পারতেছেন না। কারণ আমরা তো এখানে ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক বড় এক্সাম্পলের জন্য এরকম আপনার এই আনসেফ স্টেট বের করাটা একটু টাফ। তাই আনসেফ স্টেট হলে আপনি শিওরলি বলতে পারবেন, সেফ স্টেট হলে আপনি শিওরলি বলতে পারবেন যে এখানে কোনো ডেডলক নাই। আর আনসেফ স্টেট হলে আপনি বলতে পারবেন যে এইখানে ডেডলক থাকলেও থাকতে পারে। ডেডলক থাকবে এটা আপনি শিওরলি বলতে পারবেন না, ডেডলক থাকলেও থাকতে পারে। আর অ্যাভয়েডেন্স মানে কি? অ্যাভয়েডেন্স মানে হচ্ছে আমি আমার যে আনসেফ স্টেট আছে আমি এইটা এনশিওর করব যে আমার সিস্টেমটা যাতে কখনো এই আনসেফ স্টেটে না যায়। মানে আমার সিস্টেমটা, মানে আমার যে প্রসেসগুলো এক্সিকিউট হচ্ছে এই অর্ডারটা কখনো আমার এরকম আনসেফ সিকোয়েন্সের মধ্যে না আসে। এই জিনিসটা হচ্ছে আমি এনশিওর করার ট্রাই করব। এখানে দেখেন একটা ছবি দিয়ে সুন্দর মতো বুঝাই দিছে যে আপনার যদি সেফ সিকোয়েন্সে থাকেন বা সেফ স্টেটে থাকেন
তাহলে কনফার্ম এখানে কোনো ডেডলক নাই। আর যদি আনসেফে থাকেন, আনসেফে থাকলে আপনি বলতে পারেন যে এখানে ডেডলক থাকতে পারে। ডেডলক যে থাকবেই এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছেন না, এখানে ডেডলক থাকতে পারে। তো অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমের জন্য আমরা হচ্ছে মেনলি দুই ধরনের অ্যালগোরিদম ইউজ করি। একটা হচ্ছে যদি আপনার সিঙ্গেল ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ হয়, মানে প্রত্যেকটা রিসোর্সে যদি একটা করে ইনস্ট্যান্স থাকে, তাহলে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়েই করতে পারি। আর যদি মাল্টিপল ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ হয়, মানে একই রিসোর্সের যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আমরা একটা অ্যালগোরিদম ইউজ করি। এই অ্যালগোরিদমটার নাম হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটার নাম হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। তো এই ব্যাংকার্স অ্যালগোরিদম মানে আমরা ডেডলক অ্যাভয়েডেন্স এবং ডেডলক ডিটেকশন এই দুইটাই মেনলি একই টাইপের অ্যালগোরিদম। তো একটার মাধ্যমে হচ্ছে আমরা অ্যাভয়েড করি, যাহাই অ্যাভয়েড করা ওইটার মানে হচ্ছে মানে অ্যাভয়েড করব কখন, আমি যখন আমি ডেডলকটা ডিটেক্ট করতে পারবো। তো এইখানে আমরা একই অ্যালগোরিদম ইউজ করি অ্যাভয়েডেন্স এবং ডিটেকশনের জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই কিভাবে আমরা ডেডলকটাকে ডিটেক্ট করতে পারি বা ডেডলকটাকে অ্যাভয়েড করতে পারি এই জিনিসটা দেখব। তো থ্যাংক ইউ সবাইকে।